বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না বলে সতর্ক করেছেন ঢাকায় নিযুক্ত দেশের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের অব্যাহত সমর্থন থাকবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ সম্মেলনে ওয়েন এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন একটা আস্থার সম্পর্ক তৈরি হয়েছে বলেও জানান তিনি। নাদিয়া শারমিনের প্রতিবেদন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রথম সফর সেরে যান চীনে। সেখানে বেইজিং এর সাথে ঢাকার 17টি সমঝোতা স্মারক সই হয়। বৈঠক হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও। পাশাপাশি বাংলাদেশ মিয়ানমার চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব এবং তিস্তা নদী ব্যবস্থাপনার প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে উভয় দেশের বিশেষজ্ঞদের সহায়তার আশ্বাস মেলে। সফর শেষে যৌথ ঘোষণাপত্রে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় জানায় দুদেশ। We are happy this time Bangladesh decided to join with us to sign this GDI. বৃহস্পতিবার এই সফর নিয়ে নিজেদের দূতাবাসে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। জানান, সফরে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে চীন বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় হিসেবে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্য দেশের সাথে সম্পর্ক বিবেচনার ক্ষেত্রে এটি চীনের সর্বোচ্চ পর্যায়। এই ধরনের পর্যায়ের সম্পর্ক 20টির বেশি দেশের সাথে আছে চীনের। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর বাংলাদেশ এলো এই তালিকায়। বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে বলেও জানান তিনি। এক্ষেত্রে অন্য কোনো ইস্যু চীনের ভাবনার বিষয় নয় বলেও জানান রাষ্ট্রদূত। আমরা এখন বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তা পুরোপুরি বুঝতে পেরেছি। তাই বাংলাদেশকে বার্তাটি খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে চীন যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশকে সমর্থন করে। গত 50 বছর ধরে এটাই আমাদের নীতি। বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে অন্য দেশের যুক্ত হওয়ার বিষয়টি তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে বলেও জানান তিনি। আমাদের উদ্দেশ্য সম্পূর্ণরূপে সমষ্টিগত অর্থনৈতিক উন্নয়ন। আমাদের মনে আর কিছুই নেই, যেমন আপনি উল্লেখ করেছেন, এটি কোনো আলোচনার মধ্যেই নেই। সুতরাং আপনারা বুঝতে পারেন, চীন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করবে না। দুদেশের সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক এগিয়ে নেওয়ার যাত্রায় কূটনীতি ও প্রতিরক্ষা খাতে সমন্বয় সাধনের জন্য দুটি নতুন প্ল্যাটফর্ম গঠনের আলোচনা চলছে বলেও জানান তিনি। এর একটি হল দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কৌশলগত সংলাপ, আরেকটি কূটনীতি ও প্রতিরক্ষা মিলিয়ে 2+2 আলোচনার প্ল্যাটফর্ম অনুসন্ধান। We have with Thailand, we have Cambodia, with Russia, with Korea, South Korea, and with Indonesia. So I cannot tell you exactly numbers. একই সঙ্গে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই বলেও উল্লেখ করেন তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ভিসা নীতি সহজ করতে যাচ্ছে সরকার। বিনিয়োগ, পর্যটন ও দক্ষ মানব সম্পদকে গুরুত্ব দিয়ে প্রায় 20 বছর পর এই ভিসা নীতি অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, 2006 সালে সর্বশেষ ভিসা নীতি হয়েছিল বাংলাদেশে। চূড়ান্ত খসড়ার পর অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি 1 মাসের মধ্যে মতামত দেবে, যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাচিবিক কার্যক্রম পরিচালনা করবে। এরপরই চূড়ান্ত ভিসা নীতি অনুমোদন দেবে মন্ত্রিসভা। বিদেশিদের বাংলাদেশে আগমনের ক্ষেত্রে উৎসাহিত করতে ভিসা নীতি সহজ করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। নতুন ভিসা পলিসিতে 34 টাইপ ক্যাটাগরি করা হয়েছে। এখন আমরা যে মোটামুটি যে কম্পিউটার সিস্টেমে যাচ্ছি, তাতে আর লোকজনের আসা যাওয়া আর পাসপোর্ট নম্বর আর চেহারা আর এই ফিঙ্গারপ্রিন্ট লুকানোর কোনো বুদ্ধি নাই। ফলে এগুলো এখন খুব কুইকলি অ্যাসেম্বল করতে পারে। তুমি আমার 5 টাকা দাও, আমি তোমার 5 টাকা দেবো। এখন দেখলাম যে না, ও যদি 1 টাকা দেয় ভালো, আমি 10 টাকা দিতে রাজি আছি, কারণ ও যদি আমার এখানে আসে তাহলে আমার সুবিধা বেশি। এখন তার যদি আমি যে আপনার এই বাংলাদেশে একজনের পত্র লাগবে, আগে এগুলো চাহিদা ছিল, তারপরে বহু রকমের ফ্যাকড়া ছিল, তো ওই করে করে ভিসা পাইতে পাইতে ওর যে আসার উদ্দেশ্য আছে শেষ হয়ে যেত। এখন সেইটাকে আরও সহজ করা হচ্ছে যাতে বিদেশিরা কুইকলি আসতে পারে, কারণ আমাদের দেশে তো অত পুঁজি নাই। এই পুঁজিটা আসবে যত বাইরের থেকে ইনভেস্ট হবে তত। সশস্ত্র বাহিনীর অবসর, অব্যাহতিপ্রাপ্ত, অপসারণ
ও বরখাস্তকৃত 150 জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে তারা বকেয়া বেতন ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন। প্রতিরক্ষা সচিব আশরাফুদ্দিন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধিকাংশ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর বাতিল করে বয়সসীমা পূর্ণ হওয়া পর্যন্ত চাকরি বহাল ধরে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সশস্ত্র বাহিনীর অবসর, অব্যাহতিপ্রাপ্ত, বরখাস্ত ও অপসারিত হওয়া 150 জন কর্মকর্তাকে নিয়মিত অবসরে পাঠিয়েছে সরকার। এতে সেনাবাহিনীর 115, নৌবাহিনীর 21 এবং বিমান বাহিনীর 14 জনকে ভূতাপেক্ষ পদমর্যাদা সহ আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন অবসরের তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা উচ্চ বেতনে বেতন ভাতা বকেয়া হিসেবে পাবেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নতুন প্রজ্ঞাপনে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা পাওয়া হাসিনুর রহমান। আমার বিশ্বাস সেনাবাহিনী রাইট ট্র্যাকে আছে। আপনারা দেখবেন 4টা খলিফার নামে 4টা ব্যাটালিয়নের কোম্পানির নাম করা হয়েছে। এটা বেশ গর্বের জায়গা। আমাদের বন্ডাসটা খুব ভালো ছিল, কিন্তু আমরা এই বন্ডাসটা কাজে লাগাতে পারিনি, ভেঙে দিয়েছে আওয়ামী লীগ। বিডিআর ম্যাসাকার আমরা চেয়ে চেয়ে দেখছি আমার ভাইরা মারা যাচ্ছে, কিছু করি নেই। এই সেনাবাহিনী আমরা চাই না। আমরা সেনাবাহিনী চাই যে অপরাধ হয় দণ্ড হবে, বাট এটা যেন অন্যায়ভাবে হ্যান্ডেলিং না করা, যদিও হ্যান্ডেল না করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেনাবাহিনীর সুনাম ফিরে এসেছে বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদা পাওয়া আব্দুল্লাহিল আমান আজমি। এ সময় তার সাথে হওয়া অবিচার বন্ধে সংবিধান পরিবর্তন ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে, কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। বিগত সরকার সেনাবাহিনীকে এমনভাবে ব্যবহার করেছে যে সেনাবাহিনী মানুষের কাছে ধিক্কারের পাত্র হয়ে গিয়েছিল। আমি মনে করি নির্বাচনের মাধ্যমে আবার সেনাবাহিনীর সেই হারানো গৌরব ফিরে এসছে। বঞ্চিত অফিসারদের দীর্ঘদিনের যে বঞ্চনা, কাউকে বরখাস্ত করেছে, কাউকে জেলে দিয়েছে, আমাদের সংবিধানটাকে চেঞ্জ করতে হবে। এইভাবে যেন সশস্ত্র বাহিনী কারোর প্রতি যদি অবিচার করা হয় তাহলে সে আদালতের আশ্রয় নিতে পারবে। 1 নম্বর। 2 নম্বর হলো বিচার বিভাগকে, সরকার তো 3টা অঙ্গন, বিচার বিভাগ তো স্বাধীন থাকার কথা, আমাদের বিচার বিভাগ তো ফরমাইশি রায় দেয়, তো বিচার বিভাগটাকে স্বাধীন করে দিতে হবে। রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বন্ধ না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেনা কর্মকর্তারা। এখানে যদি রাজনৈতিক বিবেচনা আসে তাহলে দেখা যায় যে অনেক অযোগ্য অদক্ষ লোক শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে তারা উপরে উঠে এবং তারা দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনে না। শাহেদুজ্জামান সাকিব, 71, ঢাকা। মিয়ানমারের রাখাইনে পরপর কয়েকটি বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এতে আতঙ্কে আছেন নাফ নদী সংলগ্ন এলাকার মানুষ। সীমান্তবাসীরা জানান, বুধবার রাত 9টার পর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতর থেকে একের পর এক বিস্ফোরণ এবং যুদ্ধ বিমানের শব্দ শোনা যাচ্ছে। সাপুরের দ্বীপ ও আশেপাশের এলাকায় শব্দের তীব্রতা বেশি। তবে আজ সকালে শব্দ কিছুটা থেমে গেলেও দুপুরের পর বেশ কয়েকটি মর্টার শেলের শব্দ শোনা গেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, রাত 10:30টার দিকে মিয়ানমারের বিমান বাহিনী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অন্তত 27টি বোমা নিক্ষেপ করে। এদিকে প্রতিবেশী দেশের অস্থিরতায় বিজেপিকে সতর্ক থাকতে দেখা গেছে। এই অবস্থায় রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের এখানে কয়েকটা শব্দ শুনতে পেরেছি, খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে মংডু আর বুতিন্ডা টাউনশিপে সকালে হয়েছিল বিমান হামলা, এবং রাতেও সম্ভবত আবার বিমান হামলা চলছে। আমাদের বিজিবি অ্যালার্ট আছে, কোস্টগার্ড অ্যালার্ট আছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের যে পুরা বাহিনী যারা আছে, সীমান্তরক্ষী বাহিনী, কোস্টগার্ড হতে শুরু করে সবাই অ্যালার্ট আছে এবং সবাই সতর্ক অবস্থানে আছে। জুলাই সনদ বাস্তবায়নে সংসদের বাইরে সংস্থার কমিটি ও ভেতরে সংবিধান সংশোধনী কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। দুপুরে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম জানান, অর্থনীতির ভঙ্গুর পরিস্থিতির জন্য বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দাবি করেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই। মোহন ইসলামের প্রতিবেদন। গেল মঙ্গলবার সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট পাশ হয় জানিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেন, এবারের বাজেটে 63টি নিত্যপণ্যে কর কমানো হয়েছে। বছরে $16 বিলিয়ন পাচার বন্ধে উদ্যোগ নিয়েছেন সংসদ নেতা তারেক রহমান। কোন মহল থেকে নেয় এবং এই করার মতো বাজেট শুরু হওয়ার আগেও দাম নেয়,
বাজেট পাস হওয়ার পরেও দাম বাড়বে। ক্ষেত্র বিশেষে দাম কমতে হবে, কমা উচিত, সেজন্য সরকার সিরিয়াস আছে। যে সরকারের ট্যাক্স কমিয়েছে, জানেন খাদ্যদ্রব্য সমূহ প্রয়োজনীয় 63টা আইটেমে কোনো ট্যাক্স বাড়ানো হয় 5% ছিল, গভর্নমেন্ট করেছে 0.5। বাজেট পরবর্তী নৈশভোজ বাতিলের কারণও জানান তিনি। পরে কথা বলেন জুলাই সনদ নিয়ে, তুলে ধরেন বাস্তবায়নের রূপরেখা। সংস্কারের ব্যাপারে আলোচনা চলবে, আর সংবিধান সংশোধনের ব্যাপারে আমরা সংসদে কার্যকর করবো। এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন। আজকে এই লাস্ট বক্তৃতা আপনি খেয়াল করছেন কিনা জানি না, আপনি যদি খেয়াল করেন তাহলে তার সর্বশেষ 5 মিনিট বক্তৃতা শুনবেন, লাস্ট 5 মিনিট তা শুনবেন, এবং উনি 1 ঘন্টা 43 মিনিট বক্তৃতা দিয়েছেন এই সকল বিষয়ে কথা বলতে গিয়ে। সর্বশেষ আপনি দেখবেন এটা আছে, কাজে এইটা কোনো সমস্যা নেই, আমরা খুব দূরে নেই, আমরা একেবারেই কাছে আছি, একেবারে কাছে আছি। এই টাইমে পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ, যার প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই বলেও দাবি করেন সরকার দলীয় এই চিফ হুইপ। একটা পৃথিবীতে একটি মাত্র দেশ, তার নাম বাংলাদেশ, প্রধানমন্ত্রীর কোনো বাসভবন নেই। মোহন ইসলাম, ৭১, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের মামলায় দণ্ডিত হওয়ার পর মানবতা বিরোধী অপরাধের আরও একটি মামলায় আসামি হতে যাচ্ছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 সালে শাপলা চত্বর হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলার তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। আওয়ামী লীগ সরকারের সময় শরিক দলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। 2013 থেকে 2018 সাল পর্যন্ত তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত আসে তার দায়িত্বকালেই। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় পরিস্থিতি। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন ইনু। পরে 30 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে 10 বছরের কারাদণ্ড দেন। তবে সেখানেই শেষ নয়। এবার 2013 সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলাতেও আসামি হতে যাচ্ছেন হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটরের দাবি, তদন্তে ওই ঘটনায় ইনুর সম্পৃক্ততার তথ্য প্রমাণ পাওয়া গেছে। শাপলা চত্বর অভিযানের সময় তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। সংবাদ মাধ্যমে সম্প্রচার নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে কিছু গণমাধ্যমের কার্যক্রম বন্ধ ও ভাঙচুরের মাধ্যমে ঘটনাটি আড়াল করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ প্রসিকিউশনের। ওই রাতে 2টা টেলিভিশন চ্যানেলের সমস্ত মেশিনারি, সমস্ত অফিস তছনছ করে উনি ভাঙচুর করেছিল তার দুষ্কৃতিকারীরা, এবং যারা ভাঙচুর করেছিল তাদেরও আমরা চিহ্নিত করেছি, এবং কার নির্দেশে, অর্থাৎ তৎকালীন তথ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তিনি জানান, চলতি মাসের শেষ সপ্তাহেই এ মামলার তদন্ত প্রতিবেদন এবং ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আইডেন্টিফিকেশন আমরা প্রায় শনাক্ত করতে পেরেছি, এবং সেখানে আমাদের পর্যাপ্ত সাক্ষী প্রমাণ আমরা কিন্তু ইতিমধ্যে আমরা পেয়ে গেছি যে এইটার তদন্ত প্রতিবেদন আমার কাছে দাখিল করা হবে। আমরা 20 তারিখে এই মাসের মধ্যেই আশা করি রিপোর্টও পেয়ে যাব, এবং ফরমাল চার্জ আমরা দাখিল করে দেব। শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত 61 জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। নির্বিচারে গুলি করা হয়েছে, এবং সেখানে আমরা প্রায় 61 জন হতাহতের ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। মাইনুল মারুফ, 71, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 36,000-এরও বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলছে। একই সাথে প্রাথমিকে 38,000-এরও বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী এহসানুল হক মিলন জানান, দ্রুত সময়ে নিয়োগ দিতে পিএসসিকে চিঠি দেওয়া হয়েছে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকে শিক্ষক নিয়োগের স্থবিরতা কাটল। শারমিন নিয়ার রিপোর্ট। 2017 সালে জ্যেষ্ঠতা ও পদোন্নতির বিষয়ে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক। এরপর প্রধান শিক্ষক নিয়োগ আটকে যায়। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধেকই প্রধান শিক্ষক শূন্য হয়ে পড়ে। দীর্ঘ 9 বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত, কেটে গেল নিয়োগ জটিলতা।
এবার 36,000-এর বেশি শূন্য পদের বিপরীতে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পন্ন হলে আরও 38,400 সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী। আমরা যদি 36,235 জন শিক্ষককে এখন প্রমোশনটা দিতে পারি, সেই সাথে আমাদের ইমিডিয়েটলি আমাদের আসন শূন্য হয়ে যাবে 38,443 জন। বৃহস্পতিবার সচিবালয়ে যখন এমন খবর দিচ্ছিলেন মন্ত্রী, তখন সেখানে উপস্থিত অ্যাটর্নি জেনারেল জানান এর ফলে প্রাথমিকের নিয়োগের জট কেটে গেল। হাইকোর্ট যে রায়টি দিয়েছিল সেই রায়টি আর থাকলো না। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে সরকার যে বিধিমালা করেছিল 2013 সালে, সেই বিধিমালা মোতাবেক এবং সরকারি চাকরি মোতাবেক এখন এই সমস্ত শূন্য পদে প্রধান শিক্ষক এবং পদে যে আইনি বাধা ছিল, সেই বাধাটি অপসারিত হয়ে গেল। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রাথমিক নয়, মাধ্যমিকের স্কুলে শিক্ষক সংকট আছে। শূন্য পদের বিপরীতে এই নিয়োগ শুরু করতে সরকারি কর্ম কমিশনকে চাহিদাপত্র পাঠানো হবে। আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের শেডের সচিব এবং প্রাইমারি এডুকেশন সচিবকে ঘণ্টাখানেক আগে যে আপনি রিকুইজিশনটা তৈরি করে ফেলেন। আজকে বিকেলের ভিতরেই আমরা পিএসসিকে এই রিকুইজিশনগুলি পাঠাবো এবং তারা যেন স্পেশাল এই নিয়োগগুলো আমাদের দিতে পারে। মন্ত্রী আরও বলেন, এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে আইনি জটিলতা আছে, যা সমাধানে আদালতের রায়ের অপেক্ষায় সরকার। এগুলি আর শুনবেন না। শারমিন মীরা, 71, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস.ওয়াই রমাদান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা ইস্যুকরণ সহজ করা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন তারা। সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখন ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে জোরালো জনমত এবং সমর্থন আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের এই নীতিগত ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে। আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকার ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার বিষয়ে বিশেষ সহযোগিতা চান তিনি। মৃত্তিকা ও কালের কবি আল মুজাহিদি, তার স্বদেশ প্রেম, সাহিত্য চর্চা ও সমাজ ভাবনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বৃহস্পতিবার রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে কবি আল মুজাহিদির স্মরণে আয়োজিত সভায় এমনই কথা বলেন বক্তারা। সভায় কবির দীর্ঘদিনের সহকর্মী শুভান্যুধ্যায়ী এবং স্মৃতিচারণ ও কবিতা পাঠের মধ্য দিয়ে উঠে আসে তার বর্ণাঢ্য সাহিত্যিক জীবন। সিফাত ফারুকের প্রতিবেদন। গেল 19 জুন অনন্তের পথে যাত্রা করেছেন দেশ, মাটি ও মানুষের কবি আল মুজাহিদি। বৃহস্পতিবার মৃত্তিকার কবি বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক স্মরণ সভার আয়োজন করে জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র। এতে অংশ নেন কবির সহকর্মী, অনুজ কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা বলেন, বহুবিধ প্রতিভার অধিকারী আল মুজাহিদি ছিলেন প্রগতিশীল চিন্তার সাহসী কণ্ঠস্বর। তার সাহিত্য চর্চা এবং সমাজ মনস্ক ভাবনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তো একজন, আগামী দিন আছে, হিসেব হবে ঠিক, যা কিছু ঋণ আছে, যে আমি চলে যাব হারিয়ে দূর দেশে। হাতটা যাবে কই, ছুটবে উঠেসে। আল মুজাহিদি ভাই কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, সাহিত্যটাকে ওনার জীবনের সাধনা হিসেবে নিয়েছিলেন। ওনার যে অনেক কথা আছে, সেই কথাগুলো আমরা শুনলেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় আসে, আমরা অনেক কিছু বলতে পারি, লেখার আগ্রহ জাগে। গুণী মানুষটা আসলে তার সময়ের থেকে অনেক অ্যাডভান্স থাকে, সেই কারণে হচ্ছে তাকে ওই সময়ের ভিতরে বোঝা যায় না যে তিনি কি লিখছেন। তার চোখ ছিল জহুরির চোখের মতো। নাইবা পেলাম জলজ্যান্ত তোমাকে, চিঠি হোক আমাদের মৃত্যু সেতু। অনুষ্ঠানে কবিকন্যা বলেন, আল মুজাহিদি শুধু পরিবারের নন, অসংখ্য পাঠক, কবি ও শুভানুধ্যায়ীদেরও আপনজন ছিলেন। কবির প্রতি এত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দেখে তিনি আপ্লুত। তার সৃষ্টি ও আদর্শের মাঝেই তিনি বেঁচে থাকবেন। আপু বাঁচতে চাইতেন। হ্যাঁ, ও আপু, আমি তোমাকে কি দিতে পারি? আমি কি আমার জীবন থেকে তোমাকে 2টি বছর 5টি বছর দিলে হবে? আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর
আবারও বলছি, কোনো ওনার ভুল ত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন। স্মরণ সভায় বক্তারা কবির সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে কবিকে মরণোত্তর স্বাধীনতা পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করার দাবি জানান বিশিষ্টজনরা। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদে অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এ স্বাগত।